আজকের এই বিস্মৃতির রোগের প্রাদুর্ভাবের মধ্যে আমি এই প্রতিবেদন লিখছি মধ্যবিত্ত বাঙালির হয়ে। বয়সটা ৮০ পার হয়ে গেল। বিস্মৃতির রোগ ধরে গেছে আমারও বর্তমান বাঙালি জাতির মতো। হঠাৎ আজকে আমার অতীতের কিছু স্মৃতি ফ্ল্যাশ লাইটের মতো চোখের সামনে ঝলসে উঠল। সেই সময়কার সেই আশুতোষ কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, ছাত্র জীবনের স্মৃতি, সেটাই আজ বলছি। সেটা ছিল বিংশ শতাব্দীর ৬০ দশকের প্রথম বর্ষ। আমি আশুতোষ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি হলাম বউবাজারের মোড়ের সরকারি কলেজে, ছানাপট্টির কাছে, গোয়েঙ্কা কলেজে বিকম কোর্সে। আমাদের কলেজের বাস স্টপটার পরে ছিল মেডিকেল কলেজ, তারপরেটা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তথাকথিত কলেজ স্ট্রিট অথবা কলেজ পাড়া। বউবাজার থেকে হেঁটে চলে যাওয়া যায় ওখান থেকে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রায় গায়ে লাগানো ছিল হেয়ার স্কুল আর প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি উল্টো দিকে সংস্কৃত কলেজ আর হিন্দু স্কুল। হিন্দু স্কুল থেকে উত্তরের দিকে আরেকটু এগোলেই অ্যালবার্ট হল বা কফি হাউস, যার নাম সবাই জানে মান্নাদের গানের চোটে। কফি হাউসের পেছনে হ্যারিসন রোডে ছিল দিলখুশা এবং বসন্ত কেবিন। এখন এগুলো সবই আছে, কিন্তু কফি হাউসের আড্ডাটা নেই, যেটা মান্নাদে বলে গেছেন। রাজ সিনেমার ওপরে ছোট্ট ঘরে ছিল অধ্যাপক সমিতির অফিস। ফেরার সময় ওখানে যেতাম দাদার বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা দাদার বন্ধু অধ্যাপক সন্তোষ মিত্রকে কিছু চিঠিপত্র দিয়ে আসতে। তিনি ছিলেন বামপন্থী, অ্যাসোসিয়েশন নিয়েই তারা ছিল অবশ্য কাজ কারবার। সকাল 10টায় আরম্ভ হতো আমাদের কলেজ। মাঝখানের সময়টা সস্তায় টিফিন করতে আমরা প্রায় প্রতিদিনই হেঁটে চলে যেতাম, কখনো ইউনিভার্সিটির রাখালদার ক্যান্টিনে, কফি হাউসে, কখনো বা দিলখুশা বা বসন্ত কেবিনে, অবশ্যই টিউশনের মাইনে পেলে। সুন্দরীদের মেলা বসতো সেই সময় এইসব জায়গায়। অল্প বয়স, রথ দেখা আর কলা বেচা দুটোই করতাম বন্ধুরা মিলে। সেই সময়টা ছিল বাংলা ভাগের পরের দ্রোহকাল, বামপন্থী আন্দোলনের স্বর্ণ যুগ বলা যায়। এইসব জায়গায় বামপন্থী কবি সাহিত্যিকরা, যারা অনেকেই ছিলেন একই সঙ্গে রবীন্দ্র অনুরাগী এবং বিরোধী কবি সাহিত্যিক, বেশিরভাগ সময় এইসব জায়গায় তাদের মস্তিষ্কে চাষবাস করতেন। রবি অস্তাচলে গেলে বাংলা সাহিত্য কিছুটা মুহ্যমান হয়ে গেলেও বামপন্থী আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠান বিরোধিতার সুরে বাংলা সাহিত্য রবীন্দ্র প্রভাব মুক্ত হওয়ার প্রচেষ্টায় মেতে উঠেছিল সেই সময়, রবীন্দ্রনাথের শেষ জীবনটার সময় থেকেই। এদের প্রতীক্ষিত ছিলেন শ্রী জীবনানন্দ দাশ এবং বুদ্ধদেব বসু। 1961 সালে কলেজে পড়ার সময় থেকেই আমাদের ছাত্রদের মুখে মুখে যে নামটা ফিরত সেটা ছিল বনলতা সেন। কোনো বড় বড় গোল গোল চোখের সুন্দরী মেয়ে রাস্তাঘাটে দেখলে ছেলেরা বলে উঠত, ওই তো বনলতা সেন দেখ যাচ্ছে, দেখ এই যে সুন্দরী মেয়েটা, কিন্তু চোখটা গোল গোল। এই সময়ই আমি শক্তি, সুনীল, তুষারকে দেখেছি ওই কলেজ স্ট্রিট চত্বরেতেই কাছে থেকে। এরা তখন থেকেই ছিলেন জনপ্রিয় উদীয়মান কবি সাহিত্যিক। আমরা বাঙালি, তাই স্বল্প স্মৃতির মানুষ। শ্রী তুষার রায় 42 বছর বয়সে মারা যাওয়ার পর
স্বল্পস্মৃতির বাঙালিরা কিন্তু শক্তি সুনীলের মতো তুষারকে নিয়ে সেই রকম মাতামাতি করেননি। প্রতিভাবান কিশোর কবি সুকান্তকেও ভুলে যেতেন যদি না তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে সরাসরি যুক্ত না থাকতেন। কারণ তুষার সরাসরি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং আনন্দবাজার পত্রিকার স্নেহধন্যও ছিলেন না। বেশিরভাগ দিন বাঁচলে কি হতো তা অবশ্য বলতে পারি না। 1961 থেকে 1963 বিকম পাস করলাম, কিন্তু ওই চত্বরটা ছাড়তে পারলাম না। ভর্তি হয়ে গেলাম তো পোস্ট গ্রাজুয়েশনে 1965 সালে, পাস করলাম ওখান থেকেই। এবার চাকরি খোঁজার পালা। চাকরি, মমতা ব্যানার্জিকে আমরা গালাগাল দিই, চাকরি কিন্তু সেই সময়ও ছিল না। একই রকম অবস্থা। ঋত্বিক ঘটকের নাগরিক ছায়াছবির মতোই অবস্থা আমাদেরও ছিল। ঋত্বিক ঘটক নাগরিক করেছিলেন 1951 সালে, আর আমাকেও সেই একই হাল পেতে হয়েছিল 1965 সালে, 1963 সালে। 1965 সালে হয়তো আমি এমকম পাস করে সেই একই সমস্যায় ভুগেছিলাম একটা ভালো চাকরির পাবার জন্য কোনো স্কুল বা কলেজে। সেটা কিন্তু সে সময় পাইনি আমরা, সেই সময় পাইনি আমি বা আমরা, আমাদের মতোই বেকার ছেলেরা। এরকম কি অবস্থায় ভাবলাম কি করি। ইচ্ছে ছিল তো অধ্যাপনা করার, কিন্তু এ তো মহা মুশকিলের ব্যাপার। অধ্যাপনা তো দূরের কথা, স্কুলে চাকরিও পাই না। শেষে ঠিক করলাম যে আমার বন্ধু বাবার জার্নালে, ইংলিশ জার্নাল অবশ্যই, মাসিক জার্নালে একটা 100 টাকা মাইনে চাকরি করার, যেখানে খুব সহজেই সেটা পেতাম। সেই জন্যেই ওনার কাছেই চলে গিয়েছিলাম, কলেজ স্ট্রিট মার্কেটের দোতলায় ওনার অফিসে। ওনার ম্যাগাজিনটার নাম ছিল ইন্ডিয়া টুমরো। ওখানেই 100 টাকার মাইনেতে জয়েন করলাম। পকেটের অবস্থা খারাপ থাকতো সেই সময়। সেই 1965 সালে যখন এমকম পাস করে বেরোলাম, তবু 100 টাকায় কিন্তু খেয়ে তারা ঠিকঠাক চলে যেত। অন্তত দুপুরের টিফিনটা করতাম রাখালদার ক্যান্টিনে, কিনতাম লাল নীল সবুজ হলদে নানা রঙের কুপন, সস্তায় খাবার খেয়ে নিতাম। মাঝে মধ্যে টিউশনির মাইনে পেলে চলে যেতাম আলবার্ট হলে, কফি হাউসে কিংবা দিলখুশাতে। আর একটা কথা, ফেভারিট ক্যাবিনেও কিন্তু আমরা যেতাম। ওখানে সব উঠতি কবিরা আড্ডা মারতেন, সাহিত্যিকরা আড্ডা মারতেন। ওখানেও যেতাম সস্তায় টোস্ট খেতে, টোস্টের সঙ্গে চা, বাঙালির তো চা থাকবেই। যাই হোক, সেভাবেই দিন কাটাতাম। তাই আজকে মমতা ব্যানার্জিকে আমরা বলি চাকরি দিতে পারছেন না, চাকরি কিন্তু পশ্চিমবঙ্গে ছিল না, অনেক আগেও ছিল না, আর এখনও নেই স্বাধীনতার এত বছর পরেও। উন্নয়নের বর্ণাশ্য বয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, কিন্তু চাকরি কোথায়? যাক, সেসব কথা। আবার চলে আসি সেই অতীতের স্মৃতিচারণায়। আমি যে সময়কার কথা বলছি, সেই সময়ে একজন কবি সাহিত্যিককে একটা কবিতা বা গল্প ছাপাতে কোনো একটা পত্রিকায়, অবশ্যই যেটা স্বীকৃত পত্রিকা, মানুষজন পড়ে এইরকম একটা পত্রিকায় ছাপাতে হিমশিম খেয়ে যেতে হতো। ছাপানো তো দূরের কথা, বিনা পয়সা ছাপানোর ক্ষেত্রেও অনেক বাধ্যবাধকতা ছিল।
অসম্ভব স্ট্রাগল করতে হয়েছে তাদের সেই সময়ে। কি সীতাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে কিংবা শক্তি চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই সেটা ঘটেছিল। আনন্দবাজার ছিল সেই সময়ও, কিন্তু সেটা একটা বিশেষ লবি। সেই লবির চোখে এখনও যারা পড়ে তারা রাতারাতি সাহিত্যিক কবি হয়ে যায়, কিন্তু সেই লবি পেতে বড় সমস্যা হয়। কারণ অশ্বত্থ ঘাসের শেকড়ে অনেক গভীর পর্যন্ত সেই গভীরে নামতে হয়, নামলেই তবেই ওই অশ্বত্থ ঘাসের শেকড়ের নাগাল পাওয়া যায়। যাক, সেসব কথা এখনকার দিনের অবশ্য সোশ্যাল মিডিয়ার যুগ, অতএব এখন কবি সাহিত্যিকদের নাম করতে খুব একটা অসুবিধা হয় না, আর কবিতা বা গল্প ছাপাতেও খুব বিশেষ একটা সমস্যা হয় না। প্রিন্টার হয়ে গেছে ইলেকট্রনিক, শয়ে শয়ে হাজারে হাজারে পাতা প্রিন্ট হয়ে যাচ্ছে অনেক কম পয়সায়। জেরক্স হয়ে গেছে, একে ওপর থেকে ঝেড়ে টুকতে পারা যায়। কবিতাও গল্প টুকে ফেলছে সবাই। এক অদ্ভুত সিচুয়েশনে আমরা পৌঁছেছি। তাই জন্যে পার্থ চট্টোপাধ্যায়কেও দোষ দেওয়া যায় না। সে কী করছে না করছে সেটা নিয়েও গালাগাল দেওয়া যায় না। এরকম একটা যুগ পড়েছে। এরকম যুগেই কবি সাহিত্যিকরা কী করছে? চুপচাপ। কেন চুপচাপ? কেন? কী হলো আপনাদের? সাংসদ হয়ে গেছেন নাকি কোনো একটা জায়গাকার কোনো কমিটির মাথায় বসে গেছেন, যেখানে গেলে একটা দুটো কথা বললেই, দু চারটে কথা বললেই একটা গাড়ি ভাড়া পাওয়া যায়, যে গাড়ি ভাড়াটা মোটা টাকার গাড়ি ভাড়া, কারণ 5 গুণ গাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়া তো ফ্ল্যাট অন্য সব যা কিছু আছে তাও পাওয়া যায়। তাই জন্য চুপ মেরে গেলেন নাকি? এই যে যারা চাটুকার, এই আমাদের এত বড় বস্ত্র কবি, কি সরকার যেন, নামটা বললামই না, তার কথা ভাবুন তো, কী অবস্থা। তার স্ত্রী যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো তখনই তার মৃত্যু হতো। ভালো হয়েছে যে আগে তিনি চলে গেছে, নাহলে দুঃখ পেতেন। এই তো সেদিন যুক্তি তর্ক নিয়ে এবিপি আনন্দে একটা টক শো হচ্ছিল। সেখানে ওই বিশিষ্ট কবি, যার নাম করলাম না আমি, তিনি এসেছিলেন তার বক্তব্য বলতে। এই ভদ্রলোকটির আমার মতো কিন্তু মাথা খারাপ হয়নি, মাথা বেশ ভালোই আছে। সেদিন যুক্তি তর্ক অনুষ্ঠানে এবিপি আনন্দে মানুষটাকে দেখলাম। আলোচনা হচ্ছিল বাংলাদেশের সমস্যা নিয়ে। উনি কিন্তু বলে উঠলেন অন্য কথা, মমতা ব্যানার্জির আমলে কী ধরনের উন্নতি হয়েছে সেই নিয়ে। বুঝুন, সেটাও শুনতে হলো আমাদের। আপনি বলবেন এগুলো দেখেন কেন? আপনার কি কামকাজ নেই? কিন্তু কি করব বলুন, এত বড় একটা চ্যানেল, সেখান থেকে তো কিছু খবর আমরা পাই। যদিও সেই চ্যানেল কখন কি বলেন সে নিয়েও কিন্তু দ্বন্দ্ব আছে। এই তো মাস 4 আগে আর.জি. কর কাণ্ড নিয়ে হুলস্থুল পড়ে গেল। জুনিয়র ডাক্তাররা শিরদাঁড়া নিয়ে চলে গেলেন পুলিশ কমিশনারের কাছে, কিন্তু সেই বিখ্যাত কবি
যিনি লিখেছিলেন তফাৎ শুধু সিদ্ধারাটা, সেই বিখ্যাত কবি কিন্তু চুপ মেরে গেছেন, কোনো কথা নেই তার, সে শুধু গান শোনে চোখ বুজে। কেন ভয় কিসের? আপনারা গুণীজন, আপনাদের সরকার দেবে, সেটাই তো স্বাভাবিক। তার জন্য চাটুকারিতার তো কোনো প্রয়োজন নেই, এ তো আপনাদের হকের পাও না, কিন্তু তবু চুপ। আর আমাদের এই ছেলেপুলেরা যারা চাকরি পেয়েও চাকরি পাচ্ছে না, তাদের কথা চিন্তা করে দেখুন তো, কী দুর্দশা তাদের। ফুটপাতেই বসে আছে তারা, তারা কিন্তু সবই বুঝতে পারছে, তাদের মাথায় তো ঘিলু আছে কিছু, সেই ঘিলু তো সরকার বার করে নেয়নি, তার মর্যাদাও দেয়নি। তারা কি বলছে? দুর্নীতির নাক পাশে তারা বন্দী, কিন্তু অনন্তকাল ফুটপাতে বসে থেকে লাভ হবে কি? বলটা তো মাননীয়া ঠেলে দিয়েছেন সুপ্রিম কোর্টের দিকে, আর ঠেলে দিয়ে হাসছেন এখন। কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, কি করবে? অযোগ্যদের চাকরি তো দিতেই হবে, তা দিলে তো পিটিয়ে মারবে, তাই খুব কঠিন সমস্যা। আপনাদের জন্য বিরোধী দল বিজেপি কি ভাবছেন আপনাদের কিছু করবে? কিচ্ছু করবে না, যা করছে সব ন্যাকামি। সুযোগ বুঝে একে গালাগাল দিচ্ছে, ওকে গালাগাল দিচ্ছে, পরস্পরকে গালাগাল দিচ্ছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। দিল্লিতে গিয়ে দোস্তি, এখানে মস্তি কুস্তি। এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখলেন তো কি হলো? অদ্ভুত হলো। মাননীয়া বলে জুনিয়র ডাক্তাররা গেলেন বটে, কি হলো তাতে? রেজাল্টটা কি হলো? শূন্য, কিচ্ছু হবে না। না সিপিএম কিছু করবে, না কংগ্রেস কিছু করবে, না তৃণমূল কিছু করবে, সব ধাপ্পা। আঙুল চুষুন আর মাননীয়া বলে চুপ থাকুন। এইভাবেই আরও একটা বছর কাটিয়ে দিন, তারপর তো 5 বছর আরও থাকবেন, আরও অনেক ফল পাবেন, কোনো সমস্যা নেই। বিজেপি আছে, বিজেপি এই বিরোধী দল, আদৌ বিরোধী দল কি, এ নিয়েই তো সন্দেহ আছে আমার। অমিত শাহকে দেখলেন না আরজিকর কাণ্ডে? একবার তার বাবা মার সাথে দেখা করার সুযোগ পেলেন না, তিনি সময় করতে পারলেন না। ধান্দাবাজি বোঝা যায় না? উনি কি একবার আসতে পারতেন না? 10 মিনিটের জন্য সময় দিতে পারতেন না? মেয়েটির বাবা মা যেত, শুনতে পাচ্ছেন না তাদের কথা? কিন্তু করলেন না। কেন করলেন না? তৃণমূল চলে যাবে বলে। এসব ভাঁওতাবাজি আর কতদিন চলবে সেটাই আমি দেখে যাচ্ছি। সত্যি পশ্চিমবাংলার কপালটা বড়ই খারাপ। ডাঙায় বাঘ আর জলে কুমির। গোপী গায়েন বাঘা বায়েনের হাল্লার রাজার কথা মনে আছে? সন্তোষ দত্তের কথা। আর দুষ্টু মন্ত্রীমশাই
ষড়যন্ত্রী মশাই ঝগড়ার কথা। আমাদের বাংলা ক্ষেত্রে মন্ত্রীমশাই অর্থাৎ দিল্লির বিজেপি বাংলার হাল্লার রাজাকে যুদ্ধ খেলতে বলেন ভোটের আগে। আসলে সব নাটক। আর বামফ্রন্ট সরকার তথা সিপিএমের কথা নাইবা বললাম। 34 বছরের শেষ 14টা বছরে বামফ্রন্ট সরকার তথা সিপিএম এমন রাজত্ব করে ফেলেছেন যে ভোটে নিজে গোল্লা পেয়ে বামপন্থী আন্দোলনকে 50 বছর পিছিয়ে দিয়েছেন ওই শেষ কয়েকটা বছরের অপশাসনকে পাথেয় করে। এদের মধ্যে মাঝে মধ্যে শতরু ঘোষকে দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে। বামফ্রন্টের শেষের দিকে কয়েকটা বছরের ইতিহাসকে সে পকেটে পুরে নিয়ে আসে, ফলে তোতলাতে আরম্ভ করে।